Thousands of people, including children, have suffered life-altering injury. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে বাংলাদেশে 2024 সালের জুলাই-আগস্টে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। আবার বেশ অনেকগুলো সুপারিশও করা হয়েছে। এই প্রতিবেদনের মধ্য দিয়ে যেমন বিচার প্রক্রিয়ার সামনে এগোনোর জন্য সুবিধাজনক পথ সৃষ্টি হয়েছে, একই সাথে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গাও রয়েছে। এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গণমাধ্যমটি সেই প্রতিবেদনে বলছে, জাতিসংঘের এর প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচার কাজ এগিয়ে নিতে কাজে আসবে। কিভাবে কাজে আসবে এই প্রতিবেদন? রুরি মুনগোভেন বলেছেন, জাতিসংঘের এই প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচার কাজ এগিয়ে নিতে কাজে আসবে। এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে বা আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারে বলে মনে করছেন তিনি। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। আমি মনে করি এটা বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে সাক্ষ্যমূলক রয়েছে। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন, তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল প্রমাণ হিসেবে এই আদালতে ব্যবহার করা যাবে। তবে বাংলাদেশে বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন এমিনেস্ট ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেসের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, এমন গুরুতর বিষয়ে মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বা অন্যান্য অগ্রাধিকারের জায়গা রয়েছে। বিচার নিশ্চিত করার জন্য যে পরিমাণ রসদ যোগান দিতে হবে সেগুলো সরকার অন্যদিকে ব্যবহার করতে পারত যদি আন্তর্জাতিক প্রসিকিউটর এই কাজগুলো সামাল দেওয়ার কাজে থাকত। তিনি মনে করেন, বাংলাদেশ সরকারের উচিত এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো। এছাড়া জাতিসংঘের প্রতিবেদনকে সর্বজনীন বিচার ব্যবস্থার সাহায্যে কাজে লাগানো সম্ভব বলেও তিনি মনে করছেন। যদিও তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী বা সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়ার প্রশ্ন আসে। এক্ষেত্রে রাষ্ট্র সক্ষম এবং আগ্রহী হওয়ায় সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নিপীড়ন নিয়ে যা বলে এসেছে, জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে তার একটা নির্ভরযোগ্য ভিত্তি সৃষ্টি হলো বলে মনে করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তার মতে বিচার কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সহায়ক হবে এই প্রতিবেদন। এর জটিলতা ও চ্যালেঞ্জগুলো কি? জাতিসংঘের সুপারিশে পুলিশ ও নিরাপত্তা খাতে মানবাধিকার নিশ্চিতে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কার্যপরিধি সীমিত করা এমন অনেক ধরনের পদক্ষেপের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ভেঙে দেওয়ার মতো বিষয় রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে যেমন বড় প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, তেমন পরবর্তী বাহিনীগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে সেই প্রশ্ন 6 মাস পরেও চলে যায়নি। র্যাব বিলুপ্তি ও ডিজিএফআই নিয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তবে রাজনৈতিক ঐকমত্যের যে সংকট অনেক জায়গাতেই হচ্ছে সেটা এর মধ্যে দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা ছাড়াও যতটা বড় পরিসরে জাতিসংঘের সুপারিশ এসেছে সেগুলো বাস্তবায়ন সময় সাপেক্ষ এবং এর বাস্তবায়ন পরবর্তী সময়ে নির্বাচিত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে বলে অভিমত অনেকেও। রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে জাতিসংঘের সুপারিশও সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় মানবাধিকার মান নিশ্চিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় রয়েছে।
এ বিষয়ে এমিনেস্ট ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেসের আইনি শিক্ষক আব্বাস ফয়েজ বলেন, বর্তমানে মাঠের বাস্তবতায় বিএনপি ও জামায়াত ইসলামীর দিক থেকে বাংলাদেশে ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী ও পোক্ত করা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে বলছে না। বাংলাদেশে বিরোধী দলগুলো মানবাধিকার নিয়ে সোচ্চার থাকে এবং ক্ষমতায় গেলেই তারা বদলে গিয়ে দমন করার প্রবণতায় চলে যায়। এই চক্র কি আবারও চলতে থাকবে, নাকি এবার বিএনপি ও জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলো সত্যিকারের সংস্কার করবে, এই প্রশ্ন ছুড়ে তিনি বলেন, তারা কি নিশ্চিত করবে যদি তারা ক্ষমতায় আসে তাহলে অতীতের দমনমূলক নীতিগুলো পুনরাবৃত্তি হবে না? এছাড়াও বিচার ব্যবস্থার সংস্কার, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্কার, নাগরিক অধিকার রক্ষা এই দিকগুলো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। জাতিসংঘ এরপর কি করবে? সামনের দিনগুলোতে বাংলাদেশের জাতিসংঘের আরও বেশি উপস্থিতির মধ্য দিয়ে তাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদ জানান রুরি মুনগোভেন। পরবর্তী ফলো-আপ পর্যায়ে অন্তর্বর্তী সরকার, নাগরিক সমাজ ও বিচার বিভাগের সাথে কাজ করার, সংস্কার কাজ এগিয়ে নিতে সহযোগিতা করার কথা বলেন তিনি। জাতিসংঘ এত বিস্তারিত তথ্যের পরও বাংলাদেশকে কেন সেগুলো আরও তদন্ত করার কথা বলছে সে প্রসঙ্গে তিনি বলেন, এগুলো তদন্তকারীদের তথ্য ও দিক নির্দেশনায় প্রাথমিক পর্যায়ে কাজে দিলেও আদালতে ব্যবহারের জন্য আরও গভীর ও নির্দিষ্ট অপরাধমূলক তদন্তের প্রয়োজন হবে। যদি ঘটনার ভিত্তিতে জাতিসংঘের কাছ থেকে বিচার কাজের জন্য আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, তাহলে জাতিসংঘের নিয়মানুযায়ী আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি সাপেক্ষে ও সুরক্ষা নিশ্চিত করে তথ্য দেওয়া সম্ভব। আর সামনের সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘ এর মধ্যেই সংস্কারের সঙ্গে অনেক ক্ষেত্রে যুক্ত রয়েছে বলে জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ, ঢাকা। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চুমুকে চুমুকে enjoy the life চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে Cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি।